জাকির নায়েক সাহেব আসবে আমাদের দেশে, এই নভেম্বর মাসেই আসবে। আর তার জন্যই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরছে, জ্বালা। ওদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশকে জানাইছে যে জাকির নায়েক হচ্ছে একজন ক্রিমিনাল, উনি আসামি। 2016 সালে আমাদের দেশ থেকে, মানে ভারত থেকে মানি লন্ডারিং কইরা এবং অনেক টাইম কইরা পালায়া চলে গেছে মালয়েশিয়া। সে যদি বাংলাদেশে আসে, এটা ভারতের জন্য হুমকি। আমার দেশে যদি একজন জেনারেল জন্মায় ওয়ান পেরনের মতো, জাকির নায়েক না, তোদের পাশার মধ্যে আমরা মিসাইল ছুড়ে দেবো, কুত্তার বাচ্চারা। ডক্টর ইউনূস স্যার মজার মানুষ, সত্যি মজার মানুষ। কিভাবে মজা নিতে হয় উনি জানে। আসলে না, আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে। ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না, ভারতের এতদিনের 12টা বাজায় দিতে পারতো। নিজেকে বেশি মূল্যবান ভাবা ঠিক না। নিজেকে বেশি দামি ভাবলে একটা প্রবলেম আছে। কারণ দামি জিনিসের দিকে গরিবরা কোনোদিন হাত বাড়ায় না, মুখ ফিরায় নেয়। দামি জিনিস সে ছুঁয়েও দেখে না। কথাটা এই জন্য বললাম, দেখেন বড় দল মনে করতো, অনেক বড় দল। কে? বিএনপির কথা বলছি না, আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার কথা। নিজেকে এত বড় মনে করতো, এত দামি মনে করতো যে দামি লোকেরাই তার পাশে থাকতো। তার আশেপাশে দেখবেন সবসময় বিজনেসম্যানরা ছিল, ব্যবসায়ীরা। যাওয়ার 4 দিন না 5 দিন আগে একটা মিটিং করছিল না, সমস্ত ব্যবসায়ীরা চলে আসছিল। কোনো গরিব লোক এখানে ছিল? সব ব্যবসায়ীরা, টাকাওয়ালা লোকরা। এমনও কথা বলছে যে আপনার সাথে আছি আপা, আপনি যতদিন আছেন আপনার সঙ্গে থাকবো এবং মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে আছি। আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন, আপনাকে ছাড়তেছি না, আপনার সঙ্গেই আছি। দেখেন ওই দামি লোকগুলা কিন্তু এখন সঙ্গে নাই। আপা চইলা গেছে। আপা কেন চইলা গেছে? ওই যে গরিবরা মুখ ফিরায় নিছে। দেখেন এই যে কথা দিল ব্যবসায়ীরা, ধনীরা, সে কথা কি ওনারা রাখছে? রাখে নাই, রাখতে পারে নাই। কেন? গরিবরা মুখ ফিরায় নিছিল। তো হ্যাঁ, এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে না ভাই, এখানে আপনি যদি ওই ভিডিওগুলা খুঁজা খুঁজা বাইর করেন, এর মধ্যে ভাই 90% গরিব মানুষ, বঞ্চিত মানুষ, ওরাই ছিল। এই গরিবরাই মুখ ফিরে নিছে বইলা আপা গদিতে থাকতে পারে নাই, দিল্লিতে চলে গেছে। কারণ উনি দিল্লিরই মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলাদেশে। আর বাংলাদেশটা ছিল ভারতেরই একটা অঙ্গরাজ্য। এখানে কি হবে না হবে সবকিছু নজরদারি তারা করত। দেখেন আমাদের এখানে যদি পাকিস্তান থেকে পাকিস্তানের সেনা প্রধান আসে, উনাদের জ্বালা শুরু হয়ে যায়। জ্বালা রে জ্বালা, আহারে মহা জ্বালা। ওনাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা, ওনাদের মিডিয়া ঝাঁপায় পড়ে। পাকিস্তানের সেনাবাহিনী কেন বাংলাদেশে আসবে? তার মানে কি বাংলাদেশ পাকিস্তানের সাথে কোন সামরিক চুক্তি করতে যাচ্ছে, কোন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে? এরকম আলোচনা ওনাদের মিডিয়ার সামনে চলে আসে। আসার পিছনে কারণ কি জানেন? পাকিস্তান সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করা আছে, পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি আছে। এর অর্থ কি জানেন? পাকিস্তানে যদি কেউ আক্রমণ করে, সৌদি আরব তাকে পুরো সমর্থন করবে, হেল্প করবে। আবার সৌদি আরবে যদি কেউ আক্রমণ করে, পাকিস্তান তাকে সাহায্য করবে, পাকিস্তান তার পাশে দাঁড়াবে। এরকম একটা চুক্তি আছে। এরকম একটা চুক্তি যদি আবার বাংলাদেশের সাথে হয়ে যায় পাকিস্তানের, তাহলে তো ভাই 12টা বাইজা যাবে। হ্যাঁ ভাই, 12টা বাইজা যাবে। আমাদের বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত, আর পাকিস্তানের পুরো একটা দিক ভারত। এখন চিন্তা করেন, পাকিস্তানের সাথে যদি ওদিকে কোনো গন্ডগোল হয় ভারতের সঙ্গে, বাংলাদেশ আবার এদিক দিয়ে চাপ দিবে ওই 7 সিস্টারে। আবার ভারত যদি বাংলাদেশকে কোনো চাপ দেয়, সামরিক চাপ, পাকিস্তান আবার তার ওই সাইডে, ভারতের ওই সাইডে পাঞ্জাব সহকারে পুরো ওই বেলটা, কাশ্মীর টাশ্মীর সহকারে একটা $5 দিবে। এরকম একটা চুক্তি কি হইতে যাচ্ছে? এরকম কথাবার্তাও কিন্তু তাদের মিডিয়ার সামনে আইসা তারা নির্লজ্জের মতো বলতে থাকে। আমাদের স্বাধীন দেশে কে আসবে না আসবে এইটা নিয়েও তাদের চিন্তা ভাবনা। কারণ ওই যে একটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা, এখন তাদের কাছে ওরা ধইরাই নিছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য, আর তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। এবং 41 সাল পর্যন্ত একটা প্ল্যান প্রোগ্রাম বানায় ফেলাইছিল। 41 সালের পরে এই দেশ তারা ভাই পেটের মধ্যে ঢুকায় নিত। এরকম পরিকল্পনায় চলে গেছিল। ওই অভ্যাস থেকে আর বাইরে আসতে পারতেছে না। এতগুলা কথা কেন বললাম? জাকির নায়েক সাহেব আসবে আমাদের দেশে, এই নভেম্বর মাসেই আসবে। আর তার জন্যই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরছে, জ্বালা।
ওদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশকে জানাইছে যে জাকির নায়েক হচ্ছে একজন ক্রিমিনাল, উনি আসামি। 2016 সালে আমাদের দেশ থেকে মানে ভারত থেকে মানি লন্ডারিং কইরা এবং অনেক ক্রাইম কইরা পালায় চলে গেছে মালয়েশিয়া। সে যদি বাংলাদেশে আসে এটা ভারতের জন্য হুমকি। বাংলাদেশের উচিত হবে তাকে অ্যারেস্ট কইরা ভারতের হাতে তুইলা দেওয়া। চিন্তা করছেন কত দূর চিন্তা ভাবনা তাদের। আমাদের দেশ থেকে জানাইছে কিভাবে জানেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাইছে, হ্যাঁ কথা ঠিক আছে, কোন দেশেরই উচিত না কোন ক্রিমিনালকে জায়গা দেওয়া, অপরাধীকে জায়গা দেওয়া। বইলা মুস্কি হাইসা বিদায় নিছে, আর কোনো ব্যাখ্যা দেয় নাই। জাকির নায়েক আসবে কি আসবে না কোন রকম ব্যাখ্যা দেয় নাই। মানে এইটুক বুঝাই দিছে যে কোনো অপরাধীকে কোনো জায়গা দেওয়া উচিত না কোনো দেশের। মানে তোমরা যে শেখ হাসিনাকে জায়গায় দিছো ওই কথাটা মনে করায় দিছে, কিন্তু এই কথার অর্থ এইটা না। অনেকে আবার এইটা মনে করতেছে তার মানে কি জাকির নায়েককে আসতে দিবে না, তার মানে কি আমাদের উপদেষ্টা মহলে, তার অর্থ আমাদের উপদেষ্টার ভিতরে ভারতের দালাল আছে। নিশ্চয়ই ভারতের দালাল আছে। না ভাই, এরকম ভাবার কোনো কারণ নাই। ডক্টর ইউনূস স্যার মজার মানুষ, সত্যি মজার মানুষ। কিভাবে মজা নিতে হয় উনি জানে। আসলে না আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে। ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না, ভারতের এতদিনের 12টা বাজায় দিতে পারতো। পারতেছে না কেন জানেন? নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত 1.5 বছর যাবত, এদের নিয়েই ব্যস্ত। ভারতকে জ্বালাইবার সুযোগ পাইতেছে না। বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে। কি যে জ্বালাটা জ্বলবে দেখবেন, পুরা ভারতের মিডিয়া ঝাঁপায় পড়বে জাকির নায়েক সাহেব যখন এখানে আসবে। আমি তো মনে করি জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত, বাংলাদেশের নাগরিক করে নেওয়া উচিত মিস্টার জাকির নায়েককে। মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী ক্লে বক্সার, উনি যখন মুসলমান হয়েছিলেন, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসার পর বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আলী ক্লে বক্সার। উনাকে বাংলাদেশের নাগরিক করা হয়েছিল কোন আমলে জানেন? জিয়াউর রহমানের আমলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ওনাকে নাগরিক করে নেওয়া হয়েছিল বাংলাদেশে। আমাদের উচিত হবে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশের নাগরিক করে নেওয়া, তাহলে ঠিক মতো একজন জায়গা মতো মরিচ দেওয়া যাবে। চিন্তা করছেন কত বড় সাহস? তারা বলতেছে ডাক্তার জাকির নায়েককে তাদের হাতে তুইলা দিতে। এর অর্থ কি জানেন তারা কি বলতে চায়? একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। তারা বলতে চায় আমরা শেখ হাসিনাকে দিয়ে দিতে রাজি, তোমরা যদি ডাক্তার জাকির নায়েককে দাও। এটাই বোঝা যায়। কারণ কি, ওরা তো জানে আমাদের দেশের সবচেয়ে বড় অপরাধী তাদের দেশে, তাহলে তারা কোন মুখে ডাক্তার জাকির নায়েককে চাবে? তার অর্থ কি জানেন? ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে এরকম কোন প্রস্তাব দেখ যে ঠিক আছে আমরা দিয়ে দেবো ডাক্তার জাকির নায়েককে, তোমরা শেখ হাসিনাকে দাও। আরে ও ভাই, 1000টা শেখ হাসিনাকে দিল তো ডাক্তার জাকির নায়েককে দেওয়া যাবে না, উনার সমানও হইতে পারবে না। 1000টা হাসিনা উনার পায়ের নখেরও যোগ্য না। এটা কেন বুঝেন না? উনি কে আর শেখ হাসিনা কে? আরে একজন শেখ হাসিনা বানাইবার জন্য বেশি কিছু না, কিছু অংশ আর্মি, কিছু অংশ র্যাব, কিছু অংশ পুলিশ যদি এক করতে পারেন, এরকম শেখ হাসিনার জন্ম দেওয়া যায়। একটা না, 100টা। কিন্তু একজন জাকির নায়েককে কি জন্ম দিতে পারবেন ওই পুলিশ র্যাব মিলিটারি দিয়া? না, ওইটা জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা। ডাক্তার জাকির নায়েকের এই মাথাটা ভাই একটা লাইব্রেরি। ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, শুধু ইসলাম কেন, আপনি যে কোনো ধর্ম নিয়ে কথা বলেন না কেন, ডাক্তার জাকির নায়েককে যে কোনো ধর্ম নিয়ে প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে উত্তর দিবে। শুধু উত্তর দেয় না ভাই, কোন পবিত্র গ্রন্থে কি লেখা আছে, কোন পাতায় লেখা আছে, পাতার নম্বর সহকারে, কত নম্বর লাইনে লেখা আছে, পৃষ্ঠার উপরে না নিচে, সব মুখস্থ বইলা দিতে পারে। আর সেই মানুষটার সাথে অনেকেই শেখ হাসিনা তুলনা করেন যে শেখ হাসিনারে দিয়ে দেন, আমরা ডাক্তার জাকির নায়েককে দিয়ে দেব। দেখেন কোন একটা টাইমে ডাক্তার জাকির নায়েক সাহেব আসতেছে, এটা মাথায় রাখেন। সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদিকে দেখেন না 8টা ইসলামিক দল এক জায়গায় চলে আসছে। কিছুদিন যাবত আমাদের একটু সন্দেহ হচ্ছিল, হেফাজত ইসলামকে নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল, শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে। কিভাবে বিএনপির সাথে হাত মিলায়? শাপলা চত্বরে ওনারা যেদিন আসছিল,
কার সাহসে আসছিল? বিএনপির সাহসে আসছিল। মামুনুল হক সাহেব বলছে না, আমরা শাপলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে, আপনারা কথা দিছিলেন, যার জন্য আমরা ওইখান থেকে আর সরি নাই। আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আপনারা এসা আমাদের সঙ্গে যোগ দিবেন, কিন্তু আপনারা আসেন নাই। আর সেই রাত্রেই নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড। সেই কথা কি ভুলে গেছে হেফাজতে ইসলাম? না ভাই, ভুলতে পারে না। 8টা দল আজকে একসাথে আইসা কি ঘোষণা দিছে? দাবি তাদের 5টা, আর 5টা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, সেটা কি? গণভোট হবে কিনা। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা। শুধু আদেশ না, বাস্তবায়নের আদেশ দিতেই হবে, না দিয়া কোনো উপায় নাই। গণভোট দিতেই হবে জাতীয় নির্বাচনের আগে, এই ছাড়া কোনো উপায় নাই। আজকে উপদেষ্টারাও কিন্তু প্রেস ব্রিফিং করছিল, ওনারা প্রেসকে ডাকছে। ওদিক দিয়ে আবার দেখেন গুলশানে বিএনপির মিটিং চলতেছে, প্রেস ওইখানে দৌড়াইতেছে। আবার 8 দল একসাথে হইয়া জামাত ইসলামের সঙ্গে যে প্ল্যাটফর্মে আসছে, ওইখানে প্রেস দৌড়াইতেছে। সমস্ত সাংবাদিক ভাই ব্যস্ত হয়ে গেছে। এই ব্যস্ততার মধ্যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কেন ডাকলো এটা বুঝলাম না। উনি ডাইকা শুধু বললো আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত দল যদি একসাথ হইয়া কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে সরকারি একটা সিদ্ধান্ত নিবে। কথাটা বুঝেন, কথাটার মধ্যে লজিক আছে। কারণ আপনারা সমস্ত দল মিলা তো আওয়ামী লীগকে সরাইছেন, এক প্ল্যাটফর্মে ছিলেন, একসাথে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন। তাহলে এখন কেন একসাথ হইয়া একটা সিদ্ধান্ত আসতে পারবেন না? আর যদি আপনারা সিদ্ধান্তে না আসেন, তাহলে আমরা 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব। এইটুকুই কথা বলছে। এইটুক কথা বলার জন্য এই সাংবাদিক ভাইদেরকে কষ্ট দেওয়া উচিত হয় নাই। আপনি স্ট্যাটাস দিয়েই জানাই দিতেন, এটা তো আমরা জানি। যদি কেউ এক জায়গায় না আসতে পারে, সিদ্ধান্তে না আসতে পারে, ডক্টর ইউনূস স্যারই সিদ্ধান্ত দিবে। কারণ 3 বাহিনীর সাথে উনি বসছে না, বৈশাখ একটা সিদ্ধান্তে তো চলেই আসছে। 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই, অপেক্ষা করেন। হতাশ হবেন না, কেউ হতাশ হবেন না। আমার বিশ্বাস ওই যে বড় দল, দামি দল, হ্যাঁ দামি ভাবলে কিন্তু ওই যে প্রথম যে গল্পটা বললাম ওইটা মনে রাখেন, গরিব মানুষ কিন্তু মুখ ফিরায় নিবে। তাই দামি বলতে কিছু নাই, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশটা দিয়ে দেন, আর পিয়ার সিস্টেম, উচ্চ কক্ষের পিয়ার সিস্টেমের নির্বাচনটা দিয়ে দেন। ভাই দিতে অসুবিধা কি? সবাই মিলাই সংসদে যান না। পিয়ার সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই যাইতে পারবে। এই যে দেখেন আপনারা জোট করতেছেন, কেন জোট করতেছেন? বিভিন্ন দলকে সঙ্গে নিয়েই তো এই সংসদে যাইতে চাইতেছেন। তাহলে পিয়ার সিস্টেমে যাইলে অসুবিধা কি? এই যে জোট বানায় নিয়ে যাইবেন, এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো, ওই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানায়া সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে, এবং সে যদি অল্প ভোট পায়, কম ভোট পায়, তার কম সদস্য যাবে এই সংসদে। যার বেশি ভোট, তার দলের লোক বেশি যাবে সংসদে। অসুবিধা কি? সবাইকে নিয়ে এক জায়গায় বসা দেশটা চালাইতে অসুবিধা কি? এই নতুন বাংলাদেশের নতুন নিয়ম মানতে অসুবিধা কি? আগের নিয়ম মাইনা চললে তো ভাই কোনো কিছুই হবে না। ওই আগের সংবিধানে যা যা লেখা আছে ওগুলা মাইনাই তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল। সংবিধানের বাইরে কি গেছিল? সংবিধান বাইরে যায় নাই। সংবিধান নিজের মতো কইরা তৈরি কইরা আইন পাশ করে তারপরে স্বৈরা শাসক হয়েছিল। তাহলে ওই সংবিধানটা রাখবেন কেন? কোনো দরকার নাই। তার মানে কি ওই সংবিধানটাকে একটুখানি রদ বদল করতে হবে। আপনারা এই যে গত 1.5 বছর যা যা চিন্তা ভাবনা করছেন, ওই চিন্তা ভাবনার ফসলটুকু তো এই সংবিধানে আনতে হবে। কিছু তো এখানে রদ বদল করতে হবে, না হলে নতুন বাংলাদেশ কিভাবে হবে? তাই না ভাই? অনেক রক্তের বিনিময় ভাই, অনেক রক্তের বিনিময় এই বাংলাদেশ। 71-এ রক্ত দিছে ভাই, রক্ত ঢাইলা দিছে, রক্তের নদী বয়ে গেছে। আবার আইসা এই 24-এ অনেক রক্ত দিছে। আর কত রক্ত দিবেন? পুরা দেশটা তো ভাই রক্তে লালে লাল হয়ে গেছে। এবার আসেন দেশটাকে সঠিক পথে নিয়ে যাই। সবাই একটুখানি স্যাক্রিফাইস করেন, একটু মাইনা নেন, মাইনা নেওয়ার চেষ্টা করেন, গরিবের কথা চিন্তা করেন, জনগণের কথা চিন্তা করেন। ওই আম জনতা কয়া আসলেই তো আপনারা জনগণের আম বানায় ফেলাইছেন। হ্যাঁ,
আম বানায় ফেলাইছেন। আম কেন বানাইছেন? ওই যে পাকা আম চুলসা যেভাবে আটিটা ফেলা দেয়, এইভাবেই আপনারা জনগণকে আম পাবলিক বানায়া, আম পাবলিক নাম দিয়া আমের মতো চুলসা এই আটিটা বারবার ফালায়া দেন। এইটা কি আর হইতে দিব আমরা? না, আমরা হইতে দিব না। আমরা নতুন বাংলাদেশের জন্য যা যা করার তাই করব, এবং এই দেশটাকে যারা ভালোবাসবে তাদের সঙ্গেই থাকবো। ভাই ব্রাদার, চোখ কান খোলা রাখেন, যারা দেশকে ভালোবাসে তাদের সঙ্গে থাকেন। এই সময় আর আসবে না। ডক্টর ইউনূস স্যারের মতো ক্ষমতাবান মানুষ এই দেশে আর খুঁজে পাবেন না। যারা নির্বাচিত হয়ে আসবে ভাই, তাদের ওই ক্ষমতাটা নাই যে ক্ষমতাটা ডাক্তার ইউনূস স্যারের কাছে আছে। উনার ওই ক্ষমতাটাকে কাজে লাগায়া আসেন সবাই মিলে দেশটাকে গড়ি। আপনারা একটুখানি চোখটা খুইলা দেখেন, দেখেন এই মুহূর্তে 3 বাহিনীর প্রধান ডক্টর ইউনূস স্যারের সাথে, আইন বিভাগের সবাই ডক্টর ইউনূস স্যারের সাথে। এই যে আম পাবলিক যাদেরকে আটির মতো চুইসা ফালায় দেন, ওই আম পাবলিকও ডক্টর ইউনূস স্যারের পক্ষে। আপনারা কেন বুঝতে পারতেছেন না? আপনারা কেন জনগণের মনের কথা বুঝতে পারতেছেন না? জনগণ তো চায় ভাই, একটা নতুন বাংলাদেশ চায়। আপনারা কেন চাইবেন না? আর এই নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতেই হবে। হ্যাঁ না ভোট না হইলে নতুন বাংলাদেশ হবে না। কারণ আমরা সবাই মনোভাব বুঝা ফেলাইছি। আপনারা সংসদে যায় কি করবেন এটা আমরা আগেই টের পাইছি, যার জন্য আজকে ইসলামিক দলগুলা সব এক হয়ে গেছে। আপনারা যদি একসাথে বৈশা কোনো সিদ্ধান্তে না আসতে পারেন, তাহলে মাঠে সিদ্ধান্ত নেন। আমরা দেখতে চাই মাঠে কার জোর বেশি। জোর যার মুল্লুক তার। ওইদিকে কি দেশ যাবে, নাকি সবাই হাতে হাত মিলাইয়া নতুন একটা বাংলাদেশ গড়ব? আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর কয়েকটা দিন। এই নভেম্বর আর ডিসেম্বরের মধ্যে বিচারের রায় টায় সব পেয়ে যাবেন। আর এই নভেম্বরের মধ্যে আপনারা বুঝা ফেলাবেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হতে যাচ্ছে। বাংলাদেশ এখন বুঝতে শিখে গেছে গরিবের মনের কথা। বাংলাদেশ বুঝতে শিখে গেছে। যারা জনগণের মনের ভাষা বুঝবেন না, তারাও কিন্তু আশা করেন না। আপনারা যদি আমাদের ভাষা না বুঝেন, তাহলে আপনারা আশা ছাইরা দেন। হ্যাঁ ভাই, নেতৃত্বের আশা ছাইরা দেন। এই দেশ নেতৃত্ব দিবে তারাই যারা জনগণের মনের ভাষা বুঝবে। আমার দেশে যদি একজন জেনারেল জন্মায় ওয়ান প্যারনের মতো, জাকির নায়েক না, তোদের পাশার মধ্যে আমরা মিজাল চুরা দেবো। কুত্তার বাচ্চারা জাকির নায়েককে দেব? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে। ডক্টর জাকির নায়েক বিশ্ব বরেণ্য একজন ইসলামিক চিন্তাবিদ। ওনার কথাবার্তা শুনলে আমার মনে হয় ওনার পুরা ব্রেইনটার ভিতরে আছে আমাদের ইসলাম। পুরা ব্রেইনের ভিতরে ইসলামটা এমন পজিটিভ ভাবে ডাটা বেজের মতো ঢুকানো আছে। অন্য যে কোনো ধর্মের লোকজনরা যে কোনো তথ্যের ব্যাপারে ওনাকে যদি চ্যালেঞ্জ করে, অত্যন্ত প্র্যাগমেটিক ওয়েতে, লজিক্যাল ওয়েতে তাদেরকে উনি মোকাবেলা করেন, এবং এত সফলভাবে মোকাবেলা করেন, গর্বে আমার বুকটা ভরে যায়। এখন জাকির নায়েককে বাংলাদেশে অপছন্দ কারা করে? আওয়ামী লীগ পছন্দ করে না। এখন আমার এই কথাটা মিথ্যা, কিন্তু আওয়ামী লীগ পছন্দ করে না এটা বলা ঠিক হবে না। কারণ আওয়ামী লীগের অনেক লোককে আমি দেখেছি জাকির নায়েকের মন্তব্য শুনতে। তাইলে আওয়ামী লীগ পছন্দ করে না এটা কেন বললাম? 2015 না 16-তে ভারতীয় চাকরানি হাসিনা মাগি জাকির নায়েকের বাংলাদেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে। এই হাসিনা মাগি সে কারো জন্য ভালো না, শুধু তার জন্য সে নিজে ভালো। হাসিনা মাগি যখন পালাইছে, হাসিনা মাগি কি আওয়ামী লীগের কোন নেতার কর্মীরে বগলে কইরা নিছে? যারা হাসিনা হাসিনা কইয়া বগল বাজানার কান দেন তাগো নিছে? আপনারা দেহ অনুষ্ঠা খাইতেছেন রাস্তাঘাটে। আপনাদের একটা কথা আছে না, বেশ্যাপাড়ায় 10 বছর বেশ্যা থাকলে তার কি কোনো বোধশোধ থাকে? আপনারা হইছেন এখন ওই বেশ্যা। আপনাদের জ্ঞান কই? আপনাদের সচেতনতা কোথায়? এই হাসিনা মাগি
এবং বাংলাদেশে কতগুলো লোফার আছে না, যারা পীর দাবি করে, লোফার, হারামজাদা, বদমাইশ, মাইজ বান্দার, অমুক জায়গার কুতুব, অমুক জায়গার কুতুব, যারা ইসলামকে বিকৃত করে, যারা ইসলামকে মিসইন্টারপ্রেট করে, যারা ইসলামকে নেগেটিভলি প্রচার করে, এরা জাকির নায়েককে দেখতে পারবে না। কারণ যোগ্যতার মাপকাঠিতে জাকির নায়েকের এক ফোঁটা পেশাবের যোগ্যতায় সব লোকজনদের নাই। জাকির নায়েক বাংলাদেশে আসবে, আসাটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আমাদের বাংলাদেশে ইসলামিক হিস্ট্রি সম্পর্কে, স্টাডিজ সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের মনে অনেক মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কনফিউশন আমাদের মধ্যে আছে। ডক্টর জাকির নায়েকের মতো লোক যদি বাংলাদেশে আসে এবং ওপেন জলসা করে, এবং আমার দেশের মানুষ যদি কোনো ক্লারিফিকেশন ওনার কাছে পাওয়ার সুযোগ থাকে, আমার মা বোন ভাইরা উপকৃত হবে, আমার ধর্মটাকে আমি ভালোভাবে বোঝার সুযোগ পাব। জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, ইসলাম উপকৃত হবে না, আপনি আমি উপকৃত হব। ইসলাম উপকৃত হবে না, আপনি আমি, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজনরা উপকৃত হবে। একজন বরেণ্য আলেম বাংলাদেশে আসবেন, তারা, ওই ব্যক্তি এতটাই ক্যাপাবল ইসলামকে ব্যাখ্যা করতে, যা আমি, আপনি বা অন্য 10 জন ক্যাপাবল না। উনি যেভাবে পারেন, উনি যখন আসবেন বাংলাদেশে, আমাদের জন্য এটা আশীর্বাদ। হাসিনা মাগির মনি, ভারত ইতিমধ্যে বলেছে সে ভারতে অভিযুক্ত একজন আসামি, তাকে জন্য এক্সট্রাডাইট করে। এই প্রতিটা দেশ ভারত এক খানকি মাগি, এক খুনি, এক চোরকে আশ্রয় দিয়েছে। আমরা রিকোয়েস্ট করেছি হাসিনা মাগিকে দে। এই চোরের দেশ, কুত্তার দেশ, নেমো খারাপের দেশ ভারত দেয় না। আর তারা বলে জাকির নায়েক আসলে তাকে যেন তাদেরকে দেওয়া হয়। কুত্তার বাচ্চা ভারত। আমার দেশে যদি একজন জেনারেল জন্মায়, ওয়ান পেরনের মতো, জাকির নায়েক না, তোদের পাশার মধ্যে আমরা মিজাল চুরা দেবো। কুত্তার বাচ্চারা জাকির নায়েককে দেবো।